কথা বললি বলে আমরা খালি একটা ভোটের জন্য, আমরা ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি, জীবন দিছি। সবাই এখন কিন্তু বলতেছে না, আপনাদের 3 জনকে মন্ত্রী বানানোর জন্য 2,500 মানুষ, হাজার হাজার মানুষ আহত হয়েছে, আর 1,500 মানুষ জীবন দিছে, তাই নাকি? আমি আপনাকে বলি, অবশ্যই আমি বলে যাই, এই কথাটা আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, অবশ্যই 3টা ইলেকশনে মানুষ ভোট দিতে পারে নাই, 14, 18 এবং 24। এই যে গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষা বাঙালি জাতির, যে গণতন্ত্রের জন্য একদিন বাঙালি জাতির 30 লক্ষ লোক জীবন দিয়েছিল, 70 নির্বাচনের রায় ইহিয়া খান মানে না বলে যুদ্ধ করছিল, সেই যুদ্ধের পরিণতি ছিল বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ। আজকে ভোটটাই হলো প্রথম জাতীয়, আসলে ভোট চাচ্ছে, কিন্তু তারা চাচ্ছে যে পূর্বের মতো ফ্যাসিজম যাতে না থাকে, সেজন্য তারা সংস্কার করে। আপনি কে? হু আর ইউ? আমি কে? জনগণের কাছে যান, ইউনূস সাহেবকে বলেন 18 কোটি মানুষের কাছে যাতে পলিটিক্যাল পার্টি যায়, তারা গিয়ে যার যার কর্মসূচি বলুক, যাকে জনগণ দিবে, যে হিজ মেজরিটি, হি উইল লিড দ্য পার্লামেন্ট, এবং সবার সাথে মিলে। আমি বলি না পার্লামেন্টে লিড করলেই তারা এককভাবে, সবার সাথে মিলে একটা জাতীয় সরকার করিয়া তারপরে পার্লামেন্টে বসে সমস্ত সংস্কার করবে। এইসব আকতা কুকতা কইয়া 40 বছর আগে একজন লোক চলে গেছে আমেরিকাতে, সেই আমেরিকার নাগরিক, তারা আইনা বাংলাদেশের নাম বদলায় সংবিধান লিখা, এইসব কুতর্ক। এটা ওই যে ছেলেটা বলছে মাহফুজ আলম গৃহযুদ্ধ হবে এই দেশে, সবাই বলতেছে একটা গৃহযুদ্ধ হবে, আমি ইউটিউবে দেখি, আমার খুব ভয় লাগে। আল্লাহ মাফ করুক, বাংলাদেশে গৃহযুদ্ধ না হয়। আমি মনে করি ইউনূস সাহেবের সম্বিত ফিরে আসবে, এবং উনি যে বড় মাপের মানুষ সেটা তিনি আবার প্রমাণ করবেন। জনগণের কাছে যান, জনগণ সিদ্ধান্ত দেখ, আমাকে অন্য কেউ জন্ম দেয়। এদেশের মানুষরা কি আসলে মুক্তিযুদ্ধকে ভুলতে পারবে বা ভুলতে চায়? পারা উচিত না। আমি যারা মায়ের সঠিক সন্তান, আমি কথাটা একবার বলি, মায়ের সঠিক সন্তান যারা, তারা মুক্তিযুদ্ধকে ভুলতে পারবে না। কারণ মুক্তিযুদ্ধ হলো আমার মায়ের নাম, বাংলাদেশ হলো আমার মায়ের সন্তানের নাম। মুক্তিযুদ্ধের পেট চিরেই বাংলাদেশ, বাংলাদেশের উপদেষ্টা হব, আর মুক্তিযুদ্ধকে মাকে অস্বীকার করব, তাদেরকে আমি কি বলবো? আমি বাংলা ভাষাটা আর বললাম না, আমি অনেক বাংলা ভাষা, এই ভাষাটা আমি বললাম না। তবে তারা ভালো মানুষ নয়, তারা মায়ের সন্তান নয়। এটা শুরু হলো। পরে যখন দেখা গেল যে না, এটা একটু যেমন ঢেউটা ঠিক মতো লাগছে না, গিয়া ঢেউটা আটকা পড়ছে, তখন বলো না না, ওইটা একটা মুক্তিযুদ্ধ, 71কেও আমরা অস্বীকার করি না, গলা টান দিয়া বললো। এখন আবার দেখলাম আজকের এক ছেলে, যে ছেলেটি আমি বলবো উনি নেতা এখন, তার নাম বোধহয় নাহিদ, সে বলল যে না না, ওইসব রাজনীতি ইসলামিক, ওই জামাত ইসলামের রাজনীতি গুলো, এগুলো বস্তা পচা, এগুলো না, আমরা মডার্ন পলিটিক্স করব। এখন আবার আজকে ডানপন্থী না বামপন্থী না মধ্যপন্থী রাজনীতি তারা করতে চায়। ওই তো আগে বলছে ইসলামপন্থী রাজনীতি করবে, হিজবুত তাহরিরের রাজনীতি করবে, আইএস এর রাজনীতি করবে, আগে এইগুলা বলতো। তারা কোত্থেকে আইছে, কোথায় ট্রেনিং দিছে? আগে বলতো আমাদের আন্দোলনের ভ্যানগার্ডের নাম হলো ইসলামী ছাত্র শিবির। আমার বাবারা যদি এই কথাটা আগে বলতো, রে বাবারা তোমরা যদি বলতা, একজন লোকের সাপোর্টও দিতে পাইতা না। এটা হলো ফজলুর রহমান। তাহলে কি আপনারা কি তাহলে আসলে ভুল বুঝেছিলেন? বিষয়টা কি এরকম? সবটা ভুল বুঝেছিলাম বলবো না, কিন্তু তারা যে কথা বলে আমাদেরকে নিয়ে গিয়েছিল, এখন যা করছে, এটাকে প্রতারণা বললে কম বলা হয়। একদিন কিন্তু প্রশ্ন উঠতে পারে যে ফ্যাসিস্ট খারাপ না মুনাফেক খারাপ, এই প্রশ্নটা কিন্তু উঠবে একদিন। তবে তারা যদি এখনো সঠিক পথে চলে, আমি বলি, আমি শুধু বিএনপির লোক হিসাবে না, আমি বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং একজন সিনিয়র নাগরিক, আমি আমার বয়স ৭৭ বছর, সেই একজন সিনিয়র নাগরিক হিসাবে আমি সবাইকে নিয়ে পথ চলতে চাই। এই দেশের যারা আছে 18 কোটি মানুষ, যে যে আদর্শ বিশ্বাস করে, যদি সুস্পষ্টভাবে বলে আমি জামাত ইসলাম, আমি শরিয়া আইন কায়েম করতে চাই, আমি ইসলামী আন্দোলন, আমি হেফাজতে ইসলাম, আমরা আল্লাহর কোরআনী আইন কায়েম করতে চাই, আমার কোনো আপত্তি নাই যদি পাবলিক সমর্থন করে। আমাদের এই সন্তানেরা যারা নতুন দল করবে, তারা সুস্পষ্টভাবে তাদের কর্মসূচি দিবে, কিন্তু মনে একরকম, মুখে আর এক রকম, মানুষকে বললাম আর এক রকম। এই যে মুনাফিকি, এই মুনাফিকিটা যাতে সন্তানেরা না করে, এটা কিন্তু একদিন ধরা পড়বে এবং দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর হবে। সেই কারণে আমি বলছি, এখন ইলেকশনের কথা বললেই, আজ আমাদের মহাসচিব বললেন, ইলেকশনের কথা বললেই নতুন মোহর মতো গাল ফুলে থাকে।
এটা ফোলা উচিত না, ইলেকশনটা আমরা নির্বাচন নিয়ে আসলে বিশেষভাবে আলোচনা করি। এই যে এক দফা এক দাবি, হাসিনা তুই কবে দাবি, খুব সহজ কথা। তাইলে এইটার হাসিনা এখন চলে গেছে, এখন কোনটা আসবে? তাইলে জাতীয় দাবিটা আসবে না স্থানীয় দাবিটা আসবে? আমি জামাতকে জিজ্ঞাসা, জামাত না খুব যুক্তি দিয়ে কথা বলে, ওইটাই জামাতকে আমি কালো শক্তি বলতে চাই না, আমি তাকে অন্ধকারের শক্তিও বলতে চাই না, কিন্তু আমার যেন মনে হয় তারা দুয়াশা এবং কুয়াশার মধ্যে থেকে যা তারা না তার চেয়ে বেশি পাওয়ার আশা এবং লালসায় এই দেশের সর্বনাশ করছে। জামাতের এই দুয়াশা এবং কুয়াশা এবং লালসা, তারা এই সর্বনাশ করছে। 10% ভোট পাবে, তারা 100% ভোটের নেতৃত্ব করতে চাচ্ছে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাচ্ছে এট এনি কস্ট, কূটকৌশলের মাধ্যমে। সেই কূটকৌশলে যোগদান করেছে আমাদের সন্তানেরা কিন্তু বুঝবে, আমি তাদেরকে দোষী না, তারা অনেক অবুঝ ছেলে পেলে, 22, 23, 24, 25, 26, 27, 28 অভিজ্ঞতা না হইলে পরে। মৌলানা আবুল কালাম আজাদ 22 বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল, আবার 45 বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল। তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার দুইটা প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য কি? উনি বলেছিলেন, আগে আমার 22 বছরে আমার বুদ্ধি ছিল কিন্তু অভিজ্ঞতা ছিল না, আর এখন 45 বছরের আমার অভিজ্ঞতা হয়েছে, আমি এখন সবকিছু বুঝি এবং করতে পারি, কারণ অভিজ্ঞতার চেয়ে বিকল্প পৃথিবীতে কিছু হতে পারে না। ছেলেদের আগে অভিজ্ঞতা হোক। দেখেন না, একবার বলে আফগানিস্তান বানামো, একবার বলে সিরিয়া বানামো, একবার বলে পাকিস্তান বানামো, একবার বলে কমিউনিস্ট বানামো, আজকে আবার বলতেছে মধ্যপন্থী রাজনীতি করব। ছেলেরা আগে ঠিক হোক। আর জামাত এদেরকে ব্যবহার করতেছে, কারণ এরা এক সময় সবাই ওই যে সব রসুনের যে যেমন একটা বোটা, এরা সব এই রসুন থেকে জামাত থেকে বেরিয়ে আসছে, জামাত এই সুবিধাটা নিচ্ছে। জামাত হলো প্রাতিষ্ঠানিক। এরা বলতে কাদেরকে বোঝাচ্ছেন? এরা বলতে কারা? জামাত থেকে কারা বেরিয়ে এসেছে? ওই যে ছেলেরা যারা মন্ত্রিসভায় আছে, অথবা এটাকে কি বলে বৈষম্য ছাত্র আন্দোলন আছে, নাগরিক, এরা সবাই একসময় শিবির করত। এদের ধ্যান ধারণা সব এরকমই, এবং এদের মধ্যে ধ্যান ধারণা দেওয়া হয়েছিল যে মুসলমানরা যারা মুক্তিযুদ্ধ করছে এরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যে কারণে এখনো জামাত শিবিরের সেক্রেটারি সমর্থন করে এবং শিবিরের নেতা পত্রিকাতে লেখে মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই যে দেশ, এই দেশে তো এদের, এই দেশটা হয় আমাদের ছেড়ে দেওয়া উচিত, আর না হলে যারা লেখে যে মুক্তিযুদ্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে তাদের ছেড়ে দেওয়া উচিত। এই যে বাংলাদেশটা আমরা বানাইছি, আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি, এই বাংলাদেশে এখন যা হওয়া উচিত সেটা হলো 18 কোটি মানুষের কাছে যাওয়া উচিত। তারা একটা কথা বললে বলে আমরা খালি একটা ভোটের জন্য, আমরা ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি, জীবন দিছি। সবাই এখন কিন্তু বলতেছে না, আপনাদের 3 জনকে মন্ত্রী বানানোর জন্য 2,500 মানুষ, হাজার হাজার মানুষ আহত হয়েছে, আর 1,500 মানুষ জীবন দিচ্ছে, তাই নাকি? আমি বলে যাই, এই কথাটা আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, অবশ্যই 3টা ইলেকশনে মানুষ ভোট দিতে পারে নাই, 14, 18 এবং 24। এই যে গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষা বাঙালি জাতির, যে গণতন্ত্রের জন্য একদিন বাঙালি জাতির 30 লক্ষ লোক জীবন দিয়েছিল, 70 নির্বাচনের রায় ইহিয়া খান মানে নাই বলে যুদ্ধ করছিল, সেই যুদ্ধের পরিণতি ছিল বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশ আজকে ভোটটাই হলো প্রথম জাতীয়, আসলে ভোট চাচ্ছে, কিন্তু তারা চাচ্ছে যে পূর্বের মতো ফ্যাসিজম যাতে না থাকে, সেজন্য তারা সংস্কার করে। আপনি কে? হু আর ইউ? আমি কে? জনগণের কাছে যান, ইদ্রিস সাহেবকে বলেন 18 কোটি মানুষের কাছে যাতে পলিটিক্যাল পার্টি যায়, তারা গিয়ে যার যার কর্মসূচি বলুক, যাকে জনগণ দিবে যে হি ইজ মেজরিটি, হি উইল লিড দ্য পার্লামেন্ট, এবং সবার সাথে মিলে। আমি বলি না পার্লামেন্টে লিড করলেই তারা এককভাবে, সবার সাথে মিলে একটা জাতীয় সরকার করিয়া তারপরে পার্লামেন্টে বসে সমস্ত সংস্কার করবে। এইসব আকতা কুকতা কইয়া 40 বছর আগে একজন লোক চলে গেছে আমেরিকাতে, সেই আমেরিকার নাগরিক, তারা আইনা বাংলাদেশের নাম বদলায় সংবিধান লিখা, এইসব কুতর্ক। এটা ওই যে ছেলেটা বলছে মাহফুজ আলম গৃহযুদ্ধ হবে দেশে, সবাই বলতেছে একটা গৃহযুদ্ধ হবে, আমি ইউটিউবে দেখি, আমার খুব ভয় লাগে। আল্লাহ মাফ করুক, বাংলাদেশে গৃহযুদ্ধ না হয়। আমি মনে করি ইউনূস সাহেবের সম্বিত ফিরে আসবে, এবং উনি যে বড় মাপের মানুষ সেটা তিনি আবার প্রমাণ করবেন। জনগণের কাছে যান, জনগণ সিদ্ধান্ত দিক যে একটা অন্ধকারের দিকে দেশকে নিয়ে যাওয়া। আমি বলেছি আজকে দুপুরবেলা একটা বক্তব্যে
যে গভীর অন্ধকার হইলে টর্চ লাইট মারলে কিন্তু গভীর অন্ধকারটা বুঝে যায় পরিষ্কার, যে অন্ধকার সরে যায়, কিন্তু কুয়াশা হইলে কিন্তু গাড়ি চালানো যায় না, এটা কিন্তু লাইটে ধরে না। এখন একটা কুয়াশা চলছে এবং এই কুয়াশা প্রথম এবং প্রধান। এই কুয়াশা কেন দেখতে পাচ্ছেন, মানে কোন বিশেষ কারণে আসলে মনে হচ্ছে যে এই ধরনের কুয়াশা আসলে নেমে এসেছে? দেখতে পাচ্ছি ওই যে মিটিকুলাস, আমি তো ইংরেজিও বুঝি না অত, ওই যে কোথায় যেন একটা ষড়যন্ত্র আছে, কোথায় গভীর একটা ষড়যন্ত্র আছে। ইলেকশন দিলে আমরা যাতে পাশ করি, তালগাছটা যাতে আমার থাকে, বিচার মানি তালগাছটা আমার। জামাত এই খেলায় যুক্ত হয়েছে এবং তারা যে যে দাবিগুলো করছে, সমস্ত দাবিগুলোই আমার কাছে মনে হয়েছিল তাদের দলে অনেক বেশি যৌক্তিক কথা বলার লোক আছে, চিন্তা করার লোক আছে, কিন্তু তারা অনেক নাগারে বলছে স্থানীয় ইলেকশন দাও, আবার বলছে কি প্রপোর্শনেট গভর্নমেন্ট দাও, ইত্যাদি ইত্যাদি বলছে। এখন তো তাদের দলের যে অবস্থা বিএনপি সঙ্গে ছিল গত 20 বছর, যাদের ডানার নিচে তাইকে নিজেকে রক্ষা করছে, এবং বেগম খালেদা যে না থাকলে তাদের অস্তিত্বহীন হয়ে যেত, নিজের মার্কা দিয়ে তাদেরকে ইলেকশন করেছে, দুইটা ইলেকশন। এত কিছুর পরেও ফ্র্যাঙ্কেস্টাইনের মতো মাকেই খাইতে চায়, এই জিনিসটা কিন্তু ভালো না। 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ স্লোগানটা যত কিছু, সবকিছু অন্ধকারের দিকগুলো কিন্তু আমার ধারণা তারাই এখানে সৃষ্টি করার চেষ্টা করছে। কেন? তারা প্রাতিষ্ঠানিকভাবে অনেক শক্তিশালী হয়ে গেছে। সচিবালয় তারা দখল করছে, মন্ত্রণালয় তারা দখল করছে, বিশ্ববিদ্যালয়গুলো তারা দখল করছে, হসপিটালগুলো তারা দখল করছে, জেলা লেভেল পর্যন্ত তারা বিভিন্নভাবে তাদের ইনফ্লুয়েন্সটা একদম প্রত্যেকটা জেলায়, অন্তত 90% জেলায় আমি জানি তাদের নেতারা না কইলে পরে প্রশাসন নড়ে না। কাজে তারা মনে করতেছে এটাই আমাদের ক্ষমতা, আর যখন ক্ষমতা ইলেকশন করে যাব, যখন আমাদের মেজরিটি ভোট হবে, যেটা জীবনেও তাদের হবে না, সেই কারণে তারা এই অবস্থাটার সৃষ্টি করছে। 1 2 নম্বর হলো সারা দেশব্যাপী আমি একটা কথা বলছিলাম তাদেরকে, এই যে শুধু আগে বলতাম আমি, এখন রাজনীতি চলে গেছে মসজিদে আর মন্দিরে। শুক্রবারে মসজিদ থেকে একটা মিছিল বাইরে হয়, আর মন্দির থেকে অন্যদিন একটা মিছিল বাইরে হয়, কিন্তু এখন মন্দিরের মিছিলটা থামছে, রাজনীতিটা এখন মসজিদে চলে গেছে, ওয়াজ মাহফিলে চলে গেছে রাজনীতি। লাখ লাখ লোক হয় ওয়াজ মাহফিলে, রাজনীতি ওখানে চলে। এবং সমস্ত রাজনীতি, এই কথাটা বলার অপরাধে আমাকে কি বলল মুরতাদ, আমাকে কি বলল ফজলুর রহমান দুজকে যাবে। আমি ওই মৌলানা সাহেবকে খুঁজতেছি যে আমার টিকিটটা উনি কেন আটকাইছে, ও কথাটা খুব বোঝার চেষ্টা করেন। তারা কি বলতেছে, মাজার ভেঙে ফেলতে হবে। এবং আমি দেখলাম খুব নাম করা একজন মৌলানা সাহেব বলছে শাহজালালের মাজার ভাঙতে পারলে পুরস্কার দেওয়া হবে, এবং তারা চেষ্টা করতেছে শাহজালালের। এইটারই কি অংশ? আমরা যে লালন উৎসব দেখতে পাচ্ছি না, আমরা আমি আপনাকে বলি যে কাজ তারা করতেছে, বাঁচতে ইচ্ছা করে না তো। লালনের গান বন্ধ, এদেশে নাটক হইতে পারে না তাদের জন্য, তাদের জন্য কোন ধরনের যাত্রা গান কিচ্ছু হইতে পারে, কোন সাংস্কৃতিক অনুষ্ঠান হইতে পারে না, তারা গিয়ে সবাই বাধা দেয়। তারা বলবে তো আমরা তো বাধা দিই না, তৌহিদের জন্য তা বাধা দেয়। ওই যে মাহফুজ আলম যে কথাটা বইলা হইছে, বিতর্কিত হয়েছে, তৌহিদের জন্য। কারা তৌহিদের জন্য? তো এটা কারা আমরা চিনি না। আমি 64 সনে এই দেশে জন্ম রাজনীতি করছি না, 64 থেকে আমি 61 বছর যাবত এদের সবাইকে চিনি। এরা যখন সুযোগ পায়, আমি আর বলতে চাই না, মানে এই প্রশ্নটি যদি আমিও একটু জনগণের হয়ে জিজ্ঞেস করি, এই তৌহিদি জনতা আসলে কারা? এই তৌহিদি জনতা আসলে কারা? এটা জামাত ইসলামের লোকজন, এরাই তৌহিদি জনতা। যখন হয় তৌহিদি জনতা, আবার যখন ওয়াজ মাহফিলে যায় মৌলানা সাহেব, আবার তারা যখন মিছিলে যায় তখন শিবির, আবার যখন ওই যে ইউটিউব 50,000 ইউটিউবের যে যারা আছে, এদের তো আল্লাহ টাকা পয়সা দিয়েছে, কোথেকে আনছে জানি না, সমস্ত এই প্রচার মাধ্যম তো তাদের। ইভেন আমি জানি না, আমার কথাটা আমি আপনাকে বলে ফেলবো, এই কাজটা তারা মাজার ভাঙ্গা। এখন সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, এখন 7 জন বীর শ্রেষ্ঠ সেটি রক্ষা পায়নি, সেইটাও তাদের হাতে। চার নেতার কথা আমি বললাম, 4 নেতা খুব খারাপ। তো তাজউদ্দিনের মতো তো খারাপ মানুষ আর হয় না, কারণ মুক্তিযুদ্ধে সে যদি নেতৃত্ব না দিত ঠিক মতো, তাহলে তো মুস্তাকরা পাকিস্তান রেখে দিত। তাই তাজউদ্দিনদের কথা ভেঙে ফেলুক এদের। শেখ মুজিবও খুব খারাপ মানুষ, 6 দফা দিয়ে মানুষকে শিখাইছে পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা,
পাঞ্জাব না বাংলা, বাংলা ওই খুব খারাপ মানুষ। আমাদের কত স্বাধীন পাকিস্তান থাকতো, আদমজি হইতো মালিক, আমরা হইতাম কর্মচারী, সেইগুলো আমি বলবো না। কিন্তু মুক্তিযুদ্ধ করিয়া আমরা যে এই দেশটা স্বাধীন করলাম, যার 7 জন হলো বীর শ্রেষ্ঠ, প্রত্যেকেই হলো সামরিক বাহিনীর লোক। আজকে যে সাহেবরা ক্যান্টনমেন্টে বৈশা মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, বাঙালির ছেলে কোনোদিন জেনারেল ছিল না, এরা শহীদ হওয়ার কারণে হয়েছে। তারা দেখে নাই কেন?